এই যে দাদা, আজকে এত রাতে মাছ নিয়ে যাবেন? হ্যাঁ, তাও আবার ওই দিঘির পাশের রাস্তা দিয়ে? হ্যাঁ, জায়গাটা সম্পর্কে তো সবই জানেন। ওই জায়গাটা কিন্তু একদম ভালো নয়। কালকে সকালেই না হয়। আসলে অনেক তাড়া আছে, সব সময় তো আমাকে ওই রাস্তা দিয়েই যেতে হয়। সকালের দিকে পাঠশালায় যাই, আর বিকেলে ফেরার পথে হাট বাজার পড়ে, আর তাই বাজারটা একটু করে নিয়ে যাই। মাছ বিক্রেতা পরেশ বাবুকে আর কিছুই বললেন না। পরেশ বাবু মাছের টাকা দিয়ে বাড়িতে ফিরতে লাগলো। গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরে এমনি সুমসান হয়ে যায়। পরেশ বাবুর মাথার মধ্যে ওই লোকটির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ, লোকটি ঠিকই বলেছিল। এই পথ দিয়ে মাছ নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হলো না। কিন্তু ওই দিঘিতে কি সত্যি সত্যি ভূত পেতের বাসা আছে নাকি? কই, তেমনটা তো কোনোদিন মনে হয়নি। এমন সময় জোরে বাতাস বইতে লাগলো। হাওয়ার চোটে হাতের ছাতাটাও উড়ে গেল। হাতে থাকা মাছের ব্যাগটা সামলাতে সামলাতে পরেশবাবু বললেন, আ, আ, এই তো আচ্ছা, মুশকিল তো। আ, একেবারে তো অন্ধকার, তার উপর আবার ঝড়ের দাপট। ইস, কাল বৈশাখীর দিনে যে কি করি! প্রতিদিন নিয়ম করে বৃষ্টি। এখন কি করব? এখনই তো বৃষ্টি নামবে, সারা গা ভিজে যাবে আমার। এখন আর এসব ভেবে কি করব? যতক্ষণ না বৃষ্টি আছে ততক্ষণ পা চালিয়ে এগুতে থাকি। বাড়ি তো এখান থেকে খুব একটা দূর নয়, আশা করি পৌঁছে যেতে পারবো। পরেশবাবু পা চালিয়ে এগিয়ে যেতে লাগলো। কিন্তু দিঘির কাছে ওই শ্যাওড়া গাছটার সামনে এসে পায়ের চটিটা ছিঁড়ে গেল। পরেশবাবু চটিটা হাতে নিয়ে বললেন, বাহ বাবা বাহ, একেবারে অপূর্ব! এটাই বুঝি বাকি ছিল, চপ্পলটা এখনই ছিঁড়ে যেতে লাগলো। এখন কি করি? এমন সময় তিনি দেখলেন একটা লম্বা নৌকাওয়ালা হাত এগিয়ে আছে তার দিকে। সেটি তার কাছাকাছি এসেই ওই ব্যাগের ভেতর থেকে মাছগুলি একে একে নিয়ে আবারও উপরে উঠে যাচ্ছে। পরেশবাবু বিষয়টা দেখা মাত্রই ভয়েতে একেবারে সেধিয়ে গেলেন। সর্বনাশ করেছে! কি দেখছি আমি? এটা তো পেতনির হাত! এই কাল বৈশাখীর রাতে কিছুতেই আমার এই পথ দিয়ে যাওয়া ঠিক হয়নি। রাম 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 রাম! এখন প্রাণে বেঁচে বাড়িতে ফিরলেই হয়। এমন সময় একটা খিটখিটে হাসির শব্দ ভেসে এলো তার কানে। পরেশবাবু চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। চোখ খুলে সামনের দিকে তাকানোর সাহস হলো না। এমন সময় একটি কণ্ঠস্বর তার কানে এলো, কে রে পরেশ, কোথায় যাচ্ছিস? দারুণ মজা হয়েছে বুঝলি। আজকে ঝড়ের রাতে এমনিতেও শ্যাওড়া গাছের উপরে বসেছিলাম, পা দুলছিলাম আর ভাবছিলাম যদি একটা মানুষ পাওয়া যায় তাহলে তাকে আস্তা খেলে খাবো। কিন্তু সেখানে দেখলাম তুই মাছ নিয়ে ফিরছিস। কাঁচা মাংসের গন্ধে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাই হাত বাড়িয়ে একে একে সবগুলো মাছ সবার করলাম। হি 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 হি। কিন্তু তবুও পেটটা খালি খালি লাগছে। এবারে ভাবছি তোকে খাবো। মানুষের মাংস আর রক্তের স্বাদ আমার খুব দারুণ লাগে। এই বলে সেই পেতনি লম্বা লম্বা পা বাড়িয়ে যে না পরেশবাবুর দিকে এগুতে যাবেন, এমন সময় পরেশবাবুর মনে পড়ল, আরে, আমার ব্যাগে একটা আয়না আছে না? গিন্নির জন্য আজকেই তো আয়নাটা কিনেছিলাম। সেটা দিয়েই আজকে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো আর জ্যান্ত ফিরতে পাবো না দেখছি। পরেশবাবু মনে জোর আনলেন। এরপর কাঁধে রাখা ঝোলাটি থেকে একটি আয়না ধীরে ধীরে বের করে সেই পেতনির মুখের সামনে ধরে বললেন, এই এই, খবরদার, এদিকে পা বাড়িয়েছিস তো? এই দেখ আমার কাছে কি আছে। এই এটা আবার কি রে? একে তো আমার মতো ভয়ঙ্কর দেখতে। তুই ঝোলার মধ্যে আমার মতো কাউকে নিয়ে ঘুরছিস নাকি রে? তোর তো দেখছি দারুণ সাহস রে বেটা। হ্যাঁ, তবে কি নাকি? আমি কি শুধু শিক্ষক নাকি রে? ভূত ধরার আয়ত্তও করেছি আজ থেকে বহুদিন আগে। এই দিয়েই তো কিছুক্ষণ আগে এই পেতনিটাকে খবত করে ধরে আয়নার ভিতরে বন্দি করে রেখেছি। ও আমার গিন্নিকে বড্ড জ্বালাতন করছিল, আমার গিন্নিকে ভয় দেখাচ্ছিল। তবে আমি ওকে ভয় করিনি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি?
এই বলে পরেশবাবু আরো বেশি করে আয়নাটিকে ওই পেতনির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। পেতনি বিষয়টা দেখা মাত্রই ভয়েতে কাচুমাচু হয়ে পিছনের দিকে সরতে সরতে বলল, এই পরেশ, এই পরেশ, এই এই, তুই কি করছিস রে? করছিসটা কি? এই শোন শোন, এটাকে আমার দিকে নিয়ে আসিস না বলছি। এই পরেশ, আমার তো ভয় লাগছে রে। সেই জন্যই বলছিলাম আমার সাথে ভিতরে আসিস না। দে আমার মাছগুলো ফেরত দে, দে আমার মাছগুলো ফেরত দে। আমার গিন্নি মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই বাজার থেকে ওর জন্য টাটকা রুই নিয়ে যাচ্ছিলাম, আর তুই কিনা সব মাছ খেয়ে ফেললি। পেতনি তারপরে বলল, এই, আমি এখন ওগুলো দেবো কোথা থেকে? আমি তো সব মাছ খেয়ে ফেলেছি, সেগুলো তো আমার পেটের মধ্যে চলে গেছে রে। এই বলে পেতনিটি ঢেকুর তুলে দিল। সাথে সাথে পরেশবাবু বললেন, তাহলে একটা শর্তে তোকে ছেড়ে দিতে পারি। তুই যদি সেই শর্তে রাজি না হোস, তাহলে তোকে আজকে মন্ত্র বলে এই আয়নার মধ্যে আমি তোকে বন্দি করে ফেলবো। এরপরে তুই আর ওই পেতনিটা বন্দি হয়েই না হয় একসঙ্গে থাকবি। কি রে বল, রাজি আছিস? পেতনি ভয়ে বলতে লাগলো, ওরে ওরে না রে বাবা, তুই যা বলবি আমি তাই করব। বল তুই কি চাস? তুই তাহলে কথা দে, আজকে এই মুহূর্তে তুই এই স্থান ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, না হলে কিন্তু তোর রক্ষে নেই। বেশ বেশ, তাই হবে। কি করতে হবে আমাকে? আমি বুঝবো কি করে তুই চলে গেছিস? আমি যাওয়ার সময় ওই শেওড়া গাছের সব থেকে বড় ডালটাকে ভেঙে দিয়ে যাব। সেটা ওই ডিঙির জলে পড়ে যেতে দেখলেই বুঝবি আমি এখান থেকে চলে গেছি। বেশ, তাহলে তাই কর। তবে মনে রাখিস, যদি কোনোভাবে আমার সঙ্গে চালাকি করেছিস, না হলে আজ না হলে কাল তোকে আমি ঠিক বন্দি করব। আরে না না, এই তো আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে পেতনিটি শূন্যে মিলিয়ে গেল। ঝড়ের প্রকোপটাও সেদিন অনেকটাই কমে এসেছিল। কিছুক্ষণের মধ্যে শেওড়া গাছের ডালটা ভেঙে পড়ল, আর পরেশবাবু দেখলেন গাছের সব থেকে বড় ডালটা দিঘির জলের ভেতরে আছড়ে পড়ছেন। এরপরে হাসির শব্দ তার কানে এসে পৌঁছালো। সেদিনের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন পরেশবাবু। ওই পথে আর কোনোদিনও কাউকে পেতনির খপ্পরে পড়তে হয়নি। মধুমতি গ্রামের মোড়ল দীনেশ নিঃসন্তান ছিলেন। এমনকি কিছুদিন আগে তার স্ত্রীও মারা গেছে, আর এই জন্য মোড়ল দীনেশ বেশ হতাশ হয়ে পড়ে। দীনেশ দাদা, এভাবে কি সারাদিন চোখে জল ফেলেই যাবে? এমন ছেলে মানুষই করলে তো তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। দাদা বলছি, তুমি এত ভেঙে পড়ো না তো, শান্ত হও। বিমল, আমি কিভাবে শান্ত হব বলতো? আমি যে বড্ড একা হয়ে গেছি। তুই আমার পিসিতো ভাই, তুই তো এতদিন থেকে আমার সাথেই ছিলি। তুই তো দেখেছিস আমি তোর বৌদিকে কত ভালোবাসতাম, আর আজ সেই মানুষটাই কিনা আমার পাশে নেই। বৌদির জন্য তুমি যখন এতই কষ্ট পাচ্ছ, তবে ঈশ্বরের নাম করে তুমি তীর্থযাত্রায় যাও, তবে তোমার মনটা শান্ত হবে। আর তোমার দায়িত্ব না হয় আমি সামলাবো। আমি এই গ্রামটা দেখে রাখবো। তুই যখন স্বইচ্ছায় দায়িত্ব নিচ্ছিস, তবে আমার কোনো অসুবিধা নেই। আমি তবে এবার তীর্থযাত্রায় যাব, আর তোর বৌদির জন্য প্রার্থনা করব। তা তো নিশ্চয়ই। তবে দাদা, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। এরপর বিমল সেখান থেকে চলে যায়, আর দুদিন পরেই দীনেশ তীর্থে চলে যায়। আর দীনেশ চলে যাওয়ার পর বিমল স্বস্তি পায়। যাক বাবা, আপদটা বিদায় হলো। এবার আমি আমার পরিকল্পনা মতোই সব করব। যদিও বা আমি বৌদিকে পরিকল্পনা মতো হত্যা করেছি, আর সেই শোককে কাজে লাগিয়ে দাদাকে তীর্থ পাঠিয়ে দিলাম। এবার দাদার এই সয় সম্পদ সব আমার করে নেব। তার আগে দাদা এতদিন যত সম্পদ বিলিয়েছে তার সব উদ্ধার করতে হবে। এরপর বিমল বেরিয়ে পড়ে, আর প্রথমেই যায় মিনতি বুড়ির কাছে, আর দেখে মিনতি বুড়ি হাত পাখাগুলো ঝুড়িতে গুছিয়ে রাখছে।
এই মিনতি বুড়িমা, তোমার হাত পাখার ব্যবসা বুঝি ভালোই চলছে? তবে তোমায় একটা কথা বলতে এলাম। তুমি তো অনেকবার দাদার কাছে টাকা নিয়েছো, এই বাহানা সেই বাহানা করেছো, কিন্তু এবার আর রক্ষে নেই। দাদা তীর্থে যাওয়ার পূর্বে আমাকে বলেছে আমি যেন তোমার কাছ থেকে টাকাগুলো নেই। এবার টাকা দেওয়ার ব্যবস্থা করো। কি বলছিস বাবু? আমি এত টাকা কোথায় পাবো? মোড়ল তো এতদিন কোনো টাকাই চায়নি, আর তোকে আবার এত টাকা দিতে বলেছে? দান করে মানুষ যে দান ফিরিয়ে নেয়, এটা তো প্রথমবার আমি শুনলাম রে। এত বকবক করো না তো বুড়িমা, বেশি কথা না বলে টাকা দেওয়ার ব্যবস্থা করো, হয়তো বাড়ি ছাড়ার প্রস্তুতি নাও। এসব কথা বলে বিমল রেগে চলে যায়। আর এভাবে মোড়ল দিনেশ যাকে যাকে দান করেছে আর তার বাড়িতে গিয়ে বিমল টাকা ফেরত চায়। আর সবশেষে যায় গ্রামের দুই পুচকি মেয়ে নেহা আর দিনার কাছে। এই যে স্নেহা, দিনা, তোদেরকেও খবরটা দিতে এলাম। দাদা তীর্থে যাওয়ার আগে বলেছে তোদের বাবার সৎকারের সময় যে টাকা দিয়েছিল সেসব টাকা তোরা যেন ফেরত দিস। কি বলছো কাকু? সৎকারে সামান্য টাকা ফেরত চেয়েছে মোড়ল মশাই, কিন্তু অত টাকা ফেরত আমরা দেব কি করে? আমরা দু বোন তো মানুষের কাছে হাত পেতে খাই। তবে বাড়ি ছাড়ার প্রস্তুতি নে, আমি কাল তোদের বাড়ি দখল নেব। এসব হুমকি দিয়ে বিমল চলে যায়। আর স্নেহা ও দিনা খুব অসহায় হয়ে যায়। আর দু বোন মিলে বারান্দায় বসে অনেক কাঁদতে থাকে। আর তখনই সেখানে শনশন করে বাতাস বইতে শুরু করে। আর দু বোনই হঠাৎ করে ধপাস করে পড়ে যায়। আর দুই বোন ঘুমিয়ে পড়ে। তোরা ভাবিস না বাছা, আমি কখনো আমার সন্তানদের দুঃসময়ে দূরে ঠেলে দেই না। তাই তোদের সব সমস্যা সমাধান করার জন্য আমি তোদের উঠোনে এই গাছটা দিলাম। এই গাছটার গোড়ায় গোবর দিলে মুহূর্তে গাছটা বড় হবে আর গাছে অনেক টাকা ধরবে। আর তোরা দু বোন মিলে গাছ থেকে টাকা তুলে নিবি, আর তারপর আবার গাছটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। তোমার অশেষ কৃপা মা, লক্ষ কোটি প্রণাম। বোন, এই বোন, ওঠ বলছি, শোন না, আমি কি স্বপ্নে দেখেছি। এসব কথা বলে স্নেহা দিনাকে ঘুম থেকে জাগায়। আর দিনা ঘুম থেকে উঠেই উঠানে একটা ছোট্ট গাছ দেখতে পায়। এই বোন, এই গাছটা কোথা থেকে এলো রে? আগে তো আমাদের উঠোনে এই গাছটা ছিল না। সত্যি তো, এই গাছটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম। বোন, তুই গিয়ে একটু গোবর নিয়ে আয় তো। হা করে তাকিয়ে থাকিস না, আমি যা বলছি তাই কর। এরপর দিনা গিয়ে গোবর নিয়ে আসে। আর সে গোবর নিয়ে স্নেহার গাছটার গোড়ায় দেয়। আর মুহূর্তে গাছটা বড় হয়ে যায়। আর সে গাছ ভর্তি টাকা ধরে। এ আমি কি দেখছি রে বোন? এ তো টাকার গাছ রে। এতদিন টাকার গাছ শুনেছি মাত্র, আর আজ নিজের চোখে আমরা টাকার গাছ দেখলাম রে। হ্যাঁ রে বোন, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাছ থেকে টাকাগুলো তুলে নে। তাড়াতাড়ি কর বোন। এরপর দু বোন মিলে তাদের টাকার গাছ থেকে টাকা তুলে নেয়। আর টাকা তোলা শেষে গাছটা পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। এদিকে পরের দিন বিমল স্নেহাদের বাড়ি দখল নিতে আসে। আর আসতেই দু বোন বিমলকে এক থলে টাকা দেয়। কাকা বাবু, আপনি নিশ্চয়ই আর কোনো টাকা আমাদের কাছে পাবেন না। আর বাড়ি দখল করারও প্রশ্নই ওঠে না। উপ জ্বালা, তোরা এত টাকা কোথায় পেলি? কত করে ভাবলাম তোদের বাড়ি দখল নেব, শয়তান মেয়ে দুটো আমার আশায় জল ঢেলে দিল। আচ্ছা আচ্ছা, তোদের বাড়ি দখল নেব না, এখনো অনেকজনের কাছে টাকা পাই, তাদের টাকা নেব। এরপর বিমল সেখান থেকে চলে যায়। আর দুদিন পর বিমল মিনতি বুড়ির বাড়িতে যায়। অমনি মিনতি বুড়িও বিমলের সামনে টাকা ছুঁড়ে দেয়। আমার সাথে হচ্ছেটা কি? আমি যার কাছে যাচ্ছি সেই আমার হাতে টাকা বুঝে দিচ্ছে। গ্রামের হতদরিদ্র মানুষগুলো কোথায় পাচ্ছে এত টাকা? কোথায় আর পাবো? স্নেহা আর দিনা আছে না, ওরা থাকতে আবার টাকার চিন্তা কিসের? হ্যাঁ, আর তোমায় তো টাকা দিলাম, তবুও তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে।
এরপর বিমল চিন্তিত হয়ে সেখান থেকে চলে যায় আর স্নেহা আর দিনার ওপর নজর রাখতে থাকে। আর অবশেষে বিমল সেই গাছের রহস্য দেখে ফেলে। দুই বোনের এক গাছ, এই গাছে আবার টাকাও ধরে, এই গাছ তো আমার চাই চাই। এরপর রাত গভীর হতেই বিমল সেই গাছের কাছে যায় আর গাছটা চুরি করার জন্য যেই না গাছে হাত দিয়েছে তখনই বিমল ভস্ম হয়ে যায়। আর এভাবেই বিমল তার পাপের শাস্তি পেয়ে যায়। এর পরের দিনই মোড়ল দিনে তীর্থ থেকে ফিরে আসে আর তখন দিনেশকে দেখে গ্রামবাসীরা এড়িয়ে চলে। হলোটা কি, গ্রামের লোকেরা আমার দিকে এভাবে মুখ ফিরে নিচ্ছে কেন? আমার গ্রামবাসীরা তো আমাকে ভীষণ সম্মান করতো। এই যে মিনতি বুড়িমা, শোনো, তুমি আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? আমার করা সাহায্যগুলো কি তুমি ভুলে গেছো? মুখ ফেরাবো না তা কি করবো বাবু? তুমি আমায় যে সাহায্য করেছো এ টাকা তো তোমার হুকুমে তোমার পিসাতো ভাই নিয়ে গেছে, আবার সে খোঁটা দিচ্ছ। কি বলছো বুড়িমা? আমি তো বিমলকে এমন কোনো হুকুম দেইনি। আসল ঘটনাটা কি, খুলে বলো তো আমাকে। এরপর মিনতি বুড়ি সব কথা দিনেশকে খুলে বলে আর দিনেশ এসব কথা শুনে খুবই বিব্রত হয়ে যায়। আর দিনেশ গম্ভীর মুখে বাড়ি ফিরে যায়। আর এর দুদিন পরই দিনেশ গ্রামে সভা ডাকে। তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমার মতোই সবাই বিমলের কাছে ধোঁকা খেয়েছো। তবে সেই বেঈমানকে আমি খুঁজে পাইনি। ওকে পেলে উচিত শিক্ষা দিতাম। তোমাদের টাকা আত্মসাৎ করে বেঈমানটা হয়তো পালিয়ে গেছে। তবে তোমরা আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে পূর্বের মতোই সাহায্য করব আর তোমাদের পাশে থাকবো। এরপর গ্রামবাসীরা খুশি হয় আর মোড়ল পূর্বের মতো জনসেবা করতে থাকে। রূপপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত কুমার নামে এক ছেলে আর তার মা সুনিতা। গ্রামের প্রায় অর্ধেক জমা জমি ছিল তাদের। এত কিছু থাকা সত্ত্বেও তারা কখনো কাউকে সাহায্য করত না। তারা মা ও ছেলে ছিল অনেক লোভী আর নিজ প্রকৃতি। তাদের নিষ্ঠুরতার প্রমাণ পাওয়া যায় এক ঘটনা থেকে। একদিন কুমার লক্ষ্য করলো তাদের জমির ফসল দিন দিন কমে যাচ্ছে। মা, আমি একটা বিষয় অনেকদিন থেকে লক্ষ্য করছি। আমাদের জমির ফসলগুলো কেমন জানি দিন দিন কমে যাচ্ছে। আমার তো মনে হয় কেউ আমাদের ফসলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। নইলে ফসলগুলো একা একা কিভাবে উধাও হয়? হ্যাঁ রে বাবা, আমারও তাই মনে হয়। কদিন ধরে আমিও দেখছি গাভীটা কেন জানি কম দুধ দিচ্ছে। তাহলে কি রাতে কি কেউ এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে? কিন্তু এসব কাজ যারা করছে তাদের আমরা ধরবো কি করে? মা, তুমি কোনো চিন্তা করো না। আজ রাতে আমরা লুকিয়ে লুকিয়ে দেখব কিভাবে আমাদের ফসল আর গরুর দুধ চুরি হয়ে যাচ্ছে। কার এত বড় সাহস যে আমার জিনিসের প্রতি চোখ দেয়? তারপর রাত নেমে এলে তারা তাদের বুদ্ধিমতো ঘরে লুকিয়ে থাকে। তারপর তারা দেখে এক সুন্দরী নীলচুলালা মেয়ে এক সাদা রঙের পাখিকে নিয়ে তাদের বাড়ি আসছে। এত সুন্দর মেয়ে তারা কখনো দেখেনি। সে মেয়ে তাদের গাভীর কাছে যেতেই সেই গাভী তাকে এক বালতি ঘন দুধ দিয়ে দেয় আর সেই মেয়ে সমস্ত দুধ খেতে থাকে। আর সেই সাদা রঙের পাখিটা তাদের জমিতে গিয়ে অর্ধেক ফসল খেয়ে আসে। তারা যখন সেখান থেকে চলে আসতে ধরে, হায় হায় হায়, এসব আমি কি দেখছি? এই মুখ পরি মেয়ে, কে রে তুই? এত সব দুধ খেলি কি করে? আজ তোকে আর তোর পাখিকে মেরেই ফেলবো। না মা, না, তুমি ওই পাখিটাকে মেরে ফেলো, কিন্তু এই মেয়েটাকে মেরো না। মেয়েটাকে একবার ভালো করে দেখো মা। আমি এত সুন্দর মেয়ে এর আগে কখনো দেখিনি। মা, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। তখন সুনিতা পাখিটাকে ধরে আর মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলে। এটা দেখে নীল চুলওয়ালা মেয়েটি ভয়ে অনেক কাঁদতে থাকে। পরের দিন সুনিতা ওই মেয়েটার সাথে তার ছেলের বিয়ে দিয়ে দেয়। যারা কখনো কাউকে সাহায্য করে না তারা বাড়িতে চুরি করা মেয়েকে কিভাবে বিয়ে করছে।
এটা দেখে গ্রামবাসীরা অনেক অবাক হয়ে যায়। একদিন সকালে, বৌমা, বৌমা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, রান্নাটা তো শেষ করতে হবে নাকি? এভাবে সুনিতা অনেকক্ষণ থেকেই তাকে ডাকতে থাকে, তবুও সেখানে সেই নীল চুলওয়ালা মেয়েটি আসে না। তখন সুনিতা অনেক রেগে যায়। মায়ের এমন চিৎকার শুনে সেখানে কুমার তার বউকে নিয়ে আসে আর অনেক রাগারাগি করতে থাকে। তবুও তার বউ কোনো কথা বলে না, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তখন কুমার বলে, মা, এ আমি কাকে বিয়ে করলাম? এই মেয়ে তো মনে হয় কথাও বলতে পারে না, আর দেখে তো মনে হচ্ছে কানেও শুনতে পায় না। এখন আমার কি হবে মা? তখনই কুমারের মা সেই নীল চুলওয়ালা মেয়েকে অনেক মারতে থাকে আর সে অসহায় হয়ে পথে পাগলের মতো কাঁদতে থাকে। কিছু বুঝতেও পারে না আর বলতেও পারে না। কথায় কথায় কুমার আর তার মা অনেক মারতে থাকে। দিন যেতে থাকে, কুমার আর তার মা একটা কাজের মেয়ে পেয়ে যায়। তারা সেই মেয়েটাকে ঠিকমতো খেতেও দিত না। একদিন শিলাবৃষ্টি হওয়ায় সুনিতাদের সব ফসল নষ্ট হয়ে যায়। তার উপরেই কুমারের বউ রান্না করতে গিয়ে সব খাবার পুড়িয়ে ফেলে। মা, এমন পোড়া গন্ধ কোথা থেকে আসছে? তাও আবার খাবারের গন্ধ, একদম নিঃশ্বাসই নিতে পাচ্ছি না। তখন রান্নাঘরে গিয়ে সুনিতা দেখে চুলোর উপর রাখা সব খাবার পুড়ে ছাই হয়ে গেছে আর সেখানে তার বৌমা নেই। কিছুক্ষণ পর তার বৌমা সেখানে চলে আসে। তখন সুনিতা তাকে অনেক মারে আর তার বৌমার চুলগুলো সব ছিঁড়ে ফেলে। এই দুঃখ আর যন্ত্রণা নিয়ে সেই নীল চুলওয়ালি মেয়েটা দুঃখে আর কষ্টে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে থাকে। সে লক্ষ্য করে তার মাথায় কোনো শিলাবৃষ্টি পড়ছে না। তখন সে মনে মনে ভাবে, এ কি, আমার মাথায় কোনো বৃষ্টি পড়ছে না কেন? চারিদিকে এত শিলাবৃষ্টি পড়ছে, তবুও কেন আমার মাথার উপর বৃষ্টি পড়ছে না? তারপর সে উপরে তাকিয়ে দেখে তার সাথে থাকা সেই সাদা পাখিটা তার ডানা দিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষা করছে। বৃষ্টি থামতেই সেই পাখিটি মিলিয়ে যায় আর সে আবারও কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে সে এক মন্দিরে চলে যায়। মেয়েটি আসলে এক জাদু পরী ছিল। সে এক মনীষীর অভিশাপে বোবা আর কালার অভিশাপ। হ্যাঁ মা, আমি কি এমন পাপ করেছিলাম তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমি আর সহ্য করতে পারছি না। মা, আমাকে তুমি রক্ষা করো মা, আমার শক্তি তুমি আমাকে ফিরিয়ে দাও। তখন সেখানে দেবীর আবির্ভাব ঘটে। তোর কষ্টের অবসান হতে চলেছে রে মা। তোর কাজ ছিল এই এলাকাকে ওই মা ও ছেলের হাত থেকে রক্ষা করা। তুই সেটা ঠিক করে কর, তারপর তুই তোর সব শক্তি ফিরে পাবি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন সুনিতা দৌড়াতে দৌড়াতে সেই মন্দিরে চলে যায়। পায়ের নিচে লুটিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও মা, ও ছাড়া যে আর আমার কেউ নেই। এ তুমি ওকে কি অভিশাপ দিলে মা? ওকে তুমি রক্ষা করো মা। এই বলে সে অনেক কাঁদতে থাকে। আর সেখানে তার বৌমা অভিশাপ কাটানো পরিরূপে ফিরিয়ে আসে। আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ছেলে জমিতে কাজ করতে গিয়ে ছাগলে পরিণত হয়ে গিয়েছে। আমি সেই বোবা মেয়ে, আমি তোমার ছেলেকে ছাগল বানিয়ে রেখেছি আর আমি তোমাকেও ওর মতো শাস্তি দিব। তোমরা আমার উপর অনেক অত্যাচার করেছো। তোমরা আমাকে সেই অভিশাপের সুযোগ নিয়ে আমাকে দিয়ে অনেক বাড়ির কাজ করিয়েছো। আমি আমার শক্তি ফিরে পেয়েছি, এবার আমি তোমাদের শাস্তি দিব। তখন পরীটা ওই মহিলাকে একটা কুকুর বানিয়ে দেয় আর বলে, আজ এই গ্রাম তোমাদের মতো খারাপ লোকেদের হাত থেকে মুক্তি পেয়েছে। তোমাদের মানুষ রূপে বাঁচার কোনো অধিকার নেই। লোভী মানুষের দল,
বন্ধুরা, এমন সব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।